দর্শক স্বাগত প্রবাসের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। এবারে পুরো খবর। দক্ষ কর্মী সংকটে মধ্যপ্রাচ্যের দেশবান। কর্মক্ষম লোকবলের অভাবে দেশটির বিভিন্ন খাতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে প্রতিদিনকার সেবা কার্যক্রম। প্রবাসী বাংলাদেশিরা বলছেন সংকটকে কাজে লাগিয়ে শ্রমবাজারে দাপট রাখতে পারে বাংলাদেশও। ওমান থেকে পলাশ শীলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ওমানে সাম্প্রতিক সময়ে দেখা দিয়েছে শ্রমিক সংকট, যার প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। সংকটের কারণে উৎপাদনশীল খাত থেকে শুরু করে সেবামূলক খাত পর্যন্ত প্রতিদিনই তৈরি হচ্ছে নানা চ্যালেঞ্জ। লোকবল কম থাকায় নতুন প্রকল্প হাতে নিতে এবং কাজ এগিয়ে নিতে বড় বাধার মুখে পড়ছে। বিজনেসটা কাস্টমার সার্ভিসের দিক থেকে এবং কাজের কোয়ালিটির দিক থেকে এবং প্রাইজের দিক থেকে সব দিক থেকেই আমার কাছে মনে হয় সেরা। আমি এই প্রতিষ্ঠানের একজন নিয়মিত কাস্টমার। সবচেয়ে ভালো সার্ভিসটা আমি এখানে পাই। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সদস্য সচিব আশা প্রকাশ করেন, দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এখন বর্তমানে আমরা একটা সমস্যা ফেস করতেছি ওমানে, সেটা হচ্ছে শ্রমিক নিয়ে খুবই প্রবলেমের মধ্যে আছি। কারণ বিশেষ অন্তত 2 বছর হয়ে যেতে, 1 থেকে 2 বছর আমাদের বাংলাদেশিদের ভিসা বন্ধ। তো ভিসা বন্ধ হওয়ার কারণে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিদেরকে নিয়োগ দিতে পারতেছি না। লোকবল সংকট কাটিয়ে উঠতে সরকারের পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশিদেরও এগিয়ে আসার তাগিদ সংশ্লিষ্টদের। একটা স্টাম্পিং করেন। চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কনসুলেটে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, পুরো প্রক্রিয়া এখনও তদন্তাধীন। আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার অভিযোগ নিয়ে নানা মহল থেকে ভিন্ন ভিন্ন মন্তব্য আসছে বলে উল্লেখ করেন তিনি। আরও বলেন, তদন্তের সর্বশেষ তথ্য সহ নিউ ইয়র্ক কনসুলেট কর্তৃপক্ষ এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে। এ ঘটনায় কোনো ধরনের আপোষ বা গোপনীয়তার সুযোগ নেই বলেও স্পষ্ট করে দেন গোলাম মুর্তজা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে 3 দিনের 12তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এই মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান সহ হোটেল ও রিসোর্ট দিচ্ছে নানা ভ্রমণ অফার ও অগ্রিম প্যাকেজ বুকিং সহ বিশেষ ছাড়। শুক্রবার ছিল 12তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের দ্বিতীয় দিন। সকাল থেকেই মেলায় ভ্রমণ পিপাসুদের আনাগোনা। তারা ঘুরে ঘুরে দেখেন প্রত্যেকটি প্যাভিলিয়ন। কেউ কেউ আবার বুকিং দিচ্ছেন রিসোর্ট, হোটেল এবং বিমানের টিকিট। দর্শনার্থীরা বলেন, এমন মেলা আয়োজনের ফলে তারা বিভিন্ন দেশ এবং পর্যটন স্পট সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে আমার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি ফেয়ারে আসলাম এবং নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভালো লাগছে। কিছু প্যাকেজ আমি ঘুরলাম, কয়েকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম। বাংলাদেশে স্টাডি করতে গেলে ট্যুরিজম সেক্টরে আমরা তেমন নলেজ কালেক্ট করতে পারি না, তো এখানে আসার পরে ভালোই নলেজ কালেক্ট করা যাচ্ছে, বিভিন্ন দেশের সম্বন্ধে জানা যাচ্ছে। এদিকে অংশ নেওয়া বিদেশি এজেন্সিগুলো মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। Sincerely appreciate the chance to be part of this fair, to have people see the Philippines, the view of it, and the experiences they might get to have if they visit us. We are here 10 private companies who are under the umbrella of Nepal Tourism Board, and we are getting very good queries from potential Bangladeshi. অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেলা উপলক্ষে 3 দিন নির্ধারিত রুটে 15% ছাড় ঘোষণা করেছে। এই ফেয়ারে আমরা ম্যানচেস্টার, কাঠমান্ডু, সিঙ্গাপুর, গুয়াংজু, ব্যাংকক, কলকাতা, চেন্নাই এবং দিল্লি, এই রুটগুলোতে যদি কেউ টিকিট ইস্যু করতে চায় আমরা এখান থেকে করে দিতে পারবো। তার জন্য আমরা 50% একটা ডিসকাউন্টের অফার দিয়েছি, সেটা চলবে আগামীকাল পর্যন্ত। এবছর 180টি বুথে দেশি বিদেশি বিভিন্ন পর্যটন শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এই মেলা। 3 দিন ব্যাপী এই মেলা শেষ হবে শনিবার। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। পর্যটনের ভূস্বর্গ মালদ্বীপ শতভাগ মুসলিম অধ্যুষিত। এই দ্বীপরাষ্ট্রে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আন্তর্জাতিক মুসলিম সাহায্য এবং শিক্ষা। রাজধানী মালের আর্টিফিশিয়াল বিচ এলাকায় হাজারো মানুষ সমবেত হয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হন। প্রতীকী প্রতিবাদে ফিলিস্তিনি শিশুদের লাশের ছবি নিয়ে
আহাজারি করেন অংশগ্রহণকারীরা। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশটির সর্বস্তরের মানুষকে ইসরায়েলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। বক্তারা বিশ্ব মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের কণ্ঠস্বর জোরালো করার আহ্বান জানান। Protest is we are going to boycott the only one thing, which is Coca-Cola, their companies, and also their other vendors, including Nescafe, Nestle, Milo, Maggi, and all of the boycotted products. কানাডার ক্যালগেরিতে নাট্য সংগঠন বাংলা অনুসম্বল আয়োজন করে সংবাদ সম্মেলনের। শহরের সেলেস্টিয়া প্রোডাকশন হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট দেবাশিস রায়, সেক্রেটারি মুসফেক সালেহিন সহ অন্যান্য সদস্যরা। লিখিত বক্তব্যে দেবাশিস রায় জানান, 21 সেপ্টেম্বর ত্রিমাত্রিক শীর্ষক বিশেষ পরিবেশনার প্রথম পর্বে মঞ্চস্থ হবে স্বপন গাঙ্গুলি রচিত শ্রুতি নাটক পাকা দেখা। অভিনয়ে বৈশাখী গুহ ও জয়ন্ত বসু। দ্বিতীয় পর্বে পরিবেশিত হবে আর্থার কোনান ডয়েলের মূল গল্প অবলম্বনে নির্মিত অডিও ফিকশন 126 বিকারপারেশন স্ট্রিট। তৃতীয় পর্বে বিশিষ্ট নাট্যকার মামুনুর রশিদের রচনা ও নির্দেশনায় নাটক তুম্বা এবং প্রতিবেশী। আয়োজকরা বলেন, প্রবাসে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মকে বহু সংস্কৃতির ভিড় থেকে আলাদা করে নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত করতে তাদের এই উদ্যোগ। আপনারা সবাই আসবেন, প্রবাসে বাংলা নাটকে উৎসাহিত করে আমাদের সাথেই থাকবেন। নাট্য উৎসবে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এটাই স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী। আমিও নাটকে অংশগ্রহণ করছি, আপনারা সবাই আসবেন। এবং কনসালটেন্ট ডিটেকটিভ শার্লক হোমসকে কে না চেনেন আপনারা? জাঁকজমক আয়োজনে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হলো গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে নবনির্বাচিত কমিটির অভিষেক ও স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। লন্ডনের বেকটনস্থ একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া। সঞ্চালনায় ছিলেন সদ্য সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহান ও নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি তারিক রহমান সানু। প্রধান অতিথি ছিলেন বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর প্রিন্সেস ব্রাইট। দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়। তৃতীয় পর্বে এ লেভেল ও জিএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী 10 জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। দেশের 70% মানুষ চায় পিআর পদ্ধতি, অথচ সরকার ও একটি দল তা মানতে নারাজ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বিকেলে রংপুরে বিক্ষোভ সমাবেশে মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তিসহ 5 দাবিতে সিলেট, খুলনা, বরিশাল সহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ সহ 5 দাবি নিয়ে এবার 7 বিভাগীয় শহরে গেল জামায়াত ইসলাম। বিক্ষোভ সমাবেশ থেকে দলটির নেতারা দেন নানা হুঁশিয়ারি। শুক্রবার বাদ জুম্মা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করে জামায়াত ইসলাম। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের 70% মানুষ চায় পিআর পদ্ধতি, অথচ সরকার ও একটি দল তা মানতে নারাজ। বলেন, নির্বাচনে বাণিজ্য করতে পারবে না বলেই কেউ কেউ পিআর চায় না। বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার দিন শেষ বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা। 70% লোক পিআরের পক্ষে আছে। এই পিআর পদ্ধতি চায় না তারাই যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। এই জন্য তারা পিআরের বিরোধিতা করছেন। এদিকে বিকেলে চট্টগ্রামে জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, পিআর ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া হবে না। 40,000 মানুষ রক্ত দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের ত্যাগ, কোরবানি এবং বন্দী জীবনে হয়েছে। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখা। এ সময় জামায়াত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশ জামায়াত ইসলামী
এদিকে শুক্রবার বিকেলে খুলনা নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল করে দলটি। পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এই নির্বাচনের দাবি। এছাড়াও একই দাবিতে বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করে দলটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিজেদের মতামত জনগণের উপর চাপিয়ে দিতে রাজপথে পিআর দাবিতে নেমেছে কয়েকটি দল, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শুক্রবার সকালে সেগুনবাগিচায় বিএমএ ভবনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, জনগণের উপর দলীয় এজেন্ডা চাপিয়ে দিলে তাতে পার পাওয়া যাবে না, জনগণই তা প্রতিহত করবে। জামাতকে রাজপথ ছেড়ে পিআর নিয়ে নির্বাচনী ইশতেহার দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। তার শঙ্কা, নির্বাচন বিলম্বিত করলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে। মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এটির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। এটি কি ঠিক? জামাতের চলমান আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আলোচনার মাধ্যমে এখনো সবকিছুর সমাধান দেখছে এনসিপি। তিনি আরো বলেন, নিম্নকক্ষে পিআর চায় না তার দল, আর দলের সদস্য সচিব আক্তার হোসেন আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। গেল বছরের 28 ফেব্রুয়ারি দল গঠনের পর প্রথমবারের মতো কেন্দ্র ও তৃণমূলের নেতাদের নিয়ে সমন্বয় সভা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যাতে অংশ নেই সহযোগী সংগঠনের নেতারাও। শুক্রবার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে দিনব্যাপী চলে এই সমন্বয় সভা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির শীর্ষ নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এ সময় দলের সদস্য সচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তার দোসররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও সরকার তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি, দ্রুত তাদেরকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি। আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা এখনো তারা আইনের আওতায় আসেন নাই, তারা নানা জায়গায় ঘোরাফেরা করছেন। আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রের আশকারায় আওয়ামী লীগ প্রপাগান্ডা এবং ঝটিকা মিছিল করছে। দল হিসাবে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার শুরু করা উচিত বলেও জানান তিনি। আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, জাতীয় পার্টি সহ যে অন্যান্য সংগঠন রয়েছে যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছিল, জুলাই গণহত্যাকে সমর্থন দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে। জামাতের চলমান আন্দোলনে এনসিপির কোনো সমর্থন নেই জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নিম্নকক্ষে পিআর চায় না তার দল। জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। আগামী অক্টোবরের মধ্যে এনসিপি জেলা উপজেলা কমিটি ঘোষণা করবে বলেও জানান নাহিদ ইসলাম। আগামী অক্টোবর মাসের মধ্যে আমাদের প্রত্যেকটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত আমাদের আহ্বায়ক কমিটি তৈরি হয়ে যাবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং পিআর পদ্ধতি হবে উচ্চকক্ষ বিশিষ্ট। এছাড়া ঐক্যমত্যের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোই নেতিবাচক দিক আছে। এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। আমি আশাবাদী যে আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো। ঐক্যমতে পৌঁছার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং তার ফলে আমাদের একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে। গণঅভ্যুত্থানের পরও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে বলে মনে করে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা, এই তিনটি শক্তি মিলে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে,
সেটি হয়রানির হাতিয়ার। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের সার্বিক চিত্র। দেশে গণতন্ত্র ফেরাতে এরই মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। ঘোষণা অনুযায়ী মধ্য ফেব্রুয়ারিতে হবে ভোট, সেই লক্ষ্যে এগোচ্ছে সরকার। টিআইবি মনে করে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা এই তিনটি শক্তি নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলো যে সুষ্ঠু নির্বাচন না চায়, তাদের প্রত্যেকের মুখেই কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই শুনবো আমরা, কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য যদি হয় যে আমি নির্বাচনে যাচ্ছি এই চেতনা নিয়ে যে আমি জিতবো, আমাকে জিততে হবে, তাহলে কিন্তু আমার সেই দলের বা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যে শর্তাবলী, সেটা পালন করা কঠিন হবে। টিআইবির নির্বাহী পরিচালক আরো বলেন, গণ অভ্যুত্থানের পরও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে। দলীয়করণের মাধ্যমে, দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে পেশাগত দলীয়পনা সৃষ্টি করা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলো কার্যকর করে দেওয়া হয়েছে, অকার্যকর করে দেওয়া হয়েছে। সেইখান থেকে অল্প সময়ের মধ্যে 1 বছর 1.5 বছরের মধ্যে পুরো বিষয়টাকে ঢেলে সাজানো খুব একটা সহজ কাজ নয়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কোথায় কোথায় বিচ্যুতি ঘটছে সেটিও চিহ্নিত করা জরুরি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। এই দুর্বলতাগুলোকে মাথায় রেখেই, বিবেচনায় নিয়েই আমাদের কাজ করতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত 2200 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাদী হয়ে মামলাটি করেন হোমনা থানার উপপরিদর্শক তাপস কুমার সরকার। তিনি জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। বুধবার ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে আসাদপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আরাফাত নামের এক চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে 25 জন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত 25 জনকে পটিয়া মেডিকেলে ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পটিয়ার মনসা বাদামতল এলাকায় ইগল সার্ভিস বাসের সঙ্গে সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত অবস্থায় মোহাম্মদ আরাফাতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আন্দোলন বিক্ষোভে উত্তাল ফ্রান্স। সরকারি বাজেট সংকোচন নীতির বিরুদ্ধে বিক্ষোভে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। 18 সেপ্টেম্বর ফ্রান্স জুড়ে শুরু হওয়া বিক্ষোভে অংশ নিয়েছে জেনজি সহ বিভিন্ন শ্রেণী পেশার লক্ষাধিক শ্রমজীবী মানুষ। আগে সরকারের বাজেট বাতিল করে জনসেবা খাতে বাজেট বাড়ানো, ধনীদের কর বৃদ্ধি এবং পেনশনের দাবিতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। প্যারিসে আন্দোলনের এক পর্যায়ে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় সংঘর্ষে অন্তত 3 জন আহত হয়েছে এবং প্রায় 150 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি মিডিয়া। আন্দোলন প্রতিরোধে প্রায় 80,000 পুলিশ মোতায়েন করা হয় শহর জুড়ে। দর্শক, ছিল প্রবাসীর সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ24.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।